দিবসের আজকে আমাদের প্রতিবদ্ধ হচ্ছে মালিক শ্রমিক মালিক গর্ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ। তো আমরা যদি জাতির পিতার বক্তব্যে যাই, জাতির পিতার বক্তব্যে গেলে আসল মালিক কে? আসল মালিক জনগণ, শ্রমিক, কৃষক, মজদুর, তারাই তো প্রকৃত মালিক, নাকি? জাতির পিতাই তো বলে গিয়েছিলেন ওরাই দেশের মালিক, ওদেরকে সম্মান করে কথা বলো বলে গিয়েছিলেন না? আর অন্যদিকে হিসাব করলে আমরাই তো শ্রমিক, আমরা যারা এই দেশের মানুষের টাকায় বেতন পাই, তাই তো নাকি? তো আমরা ঐক্য করব, আমরা স্মার্ট বাংলাদেশ গড়ব। উন্নয়নশীল বাংলাদেশ গড়েছেন মাননীয় প্রধানমন্ত্রী, স্মার্ট বাংলাদেশের ঘোষণা দিয়েছেন। স্মার্ট বাংলাদেশ গড়ব, স্মার্ট উন্নত বাংলাদেশ গড়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী 2008 সালে যে নির্বাচনী ইশতেহার দিয়েছিলেন, সেই নির্বাচনী ইশতেহারের অনেকগুলো বিষয়ের মধ্যে একটা বিষয় ছিল এই দেশের সকল মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলবে। তো এই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য আমাদের এখানে সম্মানিত কাউন্সিলর মহোদয় তিনি বলেছেন সর্বজনীন পেনশন স্কিমের কথা। তো সেটা কিন্তু আজকের বিষয় না। 2024 সালে এসে আমাদের সরকারের টাকা নাই, দেশ চালাতে টাকা পাচ্ছে না, তাই সরকার দেশের মানুষের কাছ থেকে টাকা উঠানোর জন্য সর্বজনীন পেনশন স্কিম চালু করেছে, এই কথার কোনো ভিত্তি আছে? কোনো ভিত্তি নাই। 2008 সালে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন। 2023 সালে এসে আইন করেছেন সর্বজনীন পেনশন স্কিম আইন। আইনের মাধ্যমে বাংলাদেশের সকল মানুষকে অর্থনৈতিক মুক্তি দেওয়ার জন্য তিনি কার্যক্রম হাতে নিয়েছেন। আমাদের বাংলাদেশের সকল জেলায় এখনো ভূমিহীন এবং গৃহহীন ঘোষণা করা সম্ভব হয়নি। অতি অল্প সময়ের মধ্যে ভূমিহীন এবং গৃহহীন ঘোষিত হবে। এই ভূমিহীন গৃহহীন ঘোষণা করার জন্য বাংলাদেশের একজন মানুষের কাছ থেকেও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী একটা টাকাও নেন নাই। এই সিলেট জেলায় 5.5 থেকে 6,000 ভূমিহীন গৃহহীন মানুষকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা ঘর দিয়েছি, 2% জমি দিয়েছি, একটা টাকাও কিন্তু কারো কাছ থেকে নেওয়া হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী প্রতিটি ইউনিয়নে কমিউনিটি ক্লিনিক করে দিয়েছেন বিনামূল্যে, কারো কাছ থেকে কিন্তু কোনো টাকা নেওয়া হয় নাই। মাননীয় প্রধানমন্ত্রী এই সিলেট জেলার কথা আমি বলি, অসংখ্য রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট করে দিয়েছেন। টাকা নিয়েছেন কারো কাছ থেকে? নেন নাই। এখন পেনশন স্কিমের দিক থেকে মানুষ যখন এই মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিলেন যে সকলকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করবেন, মানুষের ছোট ছোট ক্ষুদ্র উপার্জন সেটা সঞ্চয় গ্রহণের মাধ্যমে, তখনই কুচক্রী মহল ঘোষণা করলো কি সরকারের টাকা নাই, টাকা নেওয়ার জন্য সরকার এই ঘোষণা করেছে। আরে ভাই, সরকার তো চাইলে টাকা ছাপাতে পারে, পারে না? ছাপাতে পারে। তো সরকারের টাকার অভাব আছে। আজকে যে 2023 সালের অক্টোবর মাসে যে আইন করলো, তখন মানুষ বলেছিল দেশে টাকা নাই, দেশ অচল হয়ে যাবে। আজকে 6-8 মাস পার হয়ে গেছে, দেশকে অচল হয়েছে? হবে না। এগুলো কুচক্রী মহলের কথা। সর্বজনীন পেনশন স্কিম একজন ব্যক্তি 18 বছর থেকে শুরু করে 60 বছর বয়স পর্যন্ত 42 বছর যদি প্রতি মাসে 500 টাকা করে জমা করে, 60 বছর পার হওয়ার পরে তিনি প্রতি মাসে 35,000 টাকা পাবেন। আমাদের বিভিন্ন জায়গায় হেল্প ডেস্ক রয়েছে, বিভিন্ন জায়গায় আমরা লিফলেট বিতরণ করছি। আমাদের ওয়েবসাইট upension.gov.bd, এখানে ঢুকলে এখানে পেনশন স্কিমের বিষয়ে সকল তথ্য পাওয়া যাবে। তো এখানে ন্যূনতম হচ্ছে 35,000 টাকা, এবং যদি কেউ 18 বছর বয়স থেকে 60 বছর বয়স পর্যন্ত 42 বছর চালায়, সর্বোচ্চ যে স্কিম 10,000 টাকা, সেক্ষেত্রে সে পেনশন পাবে প্রতি মাসে 3,80,000 টাকা। তো আমাদের এই অর্থনৈতিক স্বাবলম্বিতা কি খুব বেশি দূরে আছে? আমি যদি 60 বছর বয়সে, আমরা যারা সরকারি চাকরি করি, আমি প্রতি মাসে বেতনের টাকা থেকে পেনশনের জন্য টাকা কাটি,
সরকার আমাকে আইন করে বলে দিয়েছে এটা কাটতেই হবে বাধ্যতামূলক। তা আমার তো না কাটার সুযোগ নাই। তো আমি 60 বছর যখন রিটায়ারমেন্টে যাব, রিটায়ারমেন্টে যাওয়ার পরে আমি প্রতি মাসে এইরকম 30,000, 35,000, 60,000, 70,000 টাকা পাবো। আমার টাকা জমার উপর ভিত্তি করে কেউ 10,000 টাকা জমা করে, কেউ 20,000 টাকা জমা করে, কেউ 5,000 টাকা জমা করে। আমাদের সরকারি চাকরিজীবীরা এই জমার উপর ভিত্তি করে পেনশন পাবে। তো সেটা যখন সাধারণ মানুষের জন্য করে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী, 500 টাকা, 1,000 টাকা, আমি মনে করি আমাদের দেশের মানুষের জন্য এটা প্রতি মাসে কোনো টাকা না। এটা আমরা অনেক দিকে অপচয় করে নষ্ট করি, চা বিস্কিট খেয়ে নষ্ট করি, মোবাইলে ফ্লেক্সি লোড করে নষ্ট করি। তো 500 টাকা জমা করলে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন আরো 500 টাকা সরকার তাকে দেবে। এরকম 4টা স্কিম আছে, প্রবাস, প্রগতি, সুরক্ষা, সমতা। এই 4টা স্কিমের যার ক্ষেত্রে যেটি প্রযোজ্য, এটি গ্রহণ করলে 60 বছর বয়স হওয়ার পরে এখানে আমাদের সম্মানিত বীর মুক্তিযোদ্ধা আছেন, জাতির শ্রেষ্ঠ সন্তান, সম্মানিত বীর মুক্তিযোদ্ধা, আমি তার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি তাকে উদ্ধৃতি দিচ্ছি। সম্মানিত বীর মুক্তিযোদ্ধাগণকে রাষ্ট্র প্রতি মাসে 20,000 করে টাকা সম্মানী ভাতা দেয়। এই ভাতা সম্মান আরো বাড়ানো হবে, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন। তো এই বয়সে 60 বছর বয়স পার হওয়ার পরে 20,000 টাকা আমাদের জন্য অনেক বড় টাকা না? কেউ কি দেবে? কোন ব্যক্তি দেবে 20,000 টাকা? যদি কোনো ব্যক্তি 60 বছর বৃদ্ধ বয়সে না খেয়ে থাকে, কেউ কি গিয়ে দেয় যে বাবা তোমার প্রতি মাসে খরচের টাকা আমি দেবো? কেউ কি দেয়? কেউ দেয় না। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জাতির পিতার কন্যা ঘোষণা করেছেন উন্নত বিশ্বের যেটি সিস্টেমেটিক ওয়েতে চলে আসছে। আমাদের মেয়র মহোদয় জানেন, তিনি লন্ডনে থেকেছেন অনেক দিন, তিনি জানেন ওই সকল উন্নত রাষ্ট্র কল্যাণের জন্য বেকার বয়সে ভাতা দেয়, শিক্ষা ভাতা দেয়, বৃদ্ধ বয়সে ভাতা দেয়, সেটি রাষ্ট্রের সিস্টেমের মধ্যে আছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেটি প্রদানের জন্য ঘোষণা করেছেন। আমি আজকে এই মে দিবসে, মহান মে দিবসে শ্রমিক ভাই যারা আছেন তাদেরকে অনুরোধ করব, রাষ্ট্র আইন করেছে, অল্প কিছুদিনের মধ্যে দেখা যাবে সেটি বাধ্যতামূলক হয়ে যেতে পারে, সবাইকে এই স্কিমের আওতায় আসতে হবে। পেনশন স্কিমের যে লিফলেট করেছি সেই লিফলেট আপনাদের হাতে পৌঁছে দেওয়া হবে। আপনারা অনুগ্রহ করে একটু দেখবেন, নিজের ভাগ্য বদলের জন্য আপনারা এই পেনশন স্কিম। জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম। আপনাদের নির্বাচিত মেয়র হিসাবে আমি বলতে চাই, আমার দরজা, সিটি কর্পোরেশন দরজা আপনাদের জন্য সবসময় খোলা। আপনাদের নেতৃবৃন্দকে নিয়ে আসতে হবে না, আপনারা একাই আসতে পারবেন। আমি হয়তো সময়ের অভাবে একবার আপনাদের সাথে না দেখা করতে পারি, কিন্তু আপনারা যখন আমার বাসায়, আমার অফিসে আসবেন, অবশ্যই আপনাদের কথা আমরা শুনবো। তবে আমাদের এসপি সাহেব একটি কথা বলেছেন, আমাদেরকে কথা আলোচনার ভিত্তিতেই সমাধান করতে হবে। রাস্তা বন্ধ করে, গাড়ি ভাঙচুর করে, আমাদের নিজের সম্পদ নষ্ট করে, গাড়িগুলা কার? আমাদের। রাস্তা কার? আমাদের। অফিস কার? আমাদের। অ্যাম্বুলেন্স কার? আমাদের। বাস, ট্রাক, সিএনজি সবই তো আমাদের। এগুলো যদি আমরা ভাঙচুর করি, আমাদের দেশের ক্ষতি হবে, মানুষের ক্ষতি হবে, বাস মালিক, ট্রাক মালিকদের ক্ষতি হবে, আমাদের ক্ষতি হবে। এজন্য যে কোনো বিষয়ে আমরা কথা আলোচনার ভিত্তিতে এটা সমাধান করব ইনশাল্লাহ। আমি সিলেটের কথা বলতে পারি, আমি সিলেট সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে এই সিটির ভিতরে শ্রমিকদের যে কোনো বিষয়ে ইনশাল্লাহ আমরা সমাধান করতে পারব। এবং এটা লাঠি দিয়ে, বন্দুক দিয়ে, অস্ত্র দিয়ে, প্রশাসন দিয়ে নয়, আমরা আলোচনার ভিত্তিতে এটা সমাধান করতে পারব ইনশাল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন, যাতে আল্লাহ তাআলা আমাকে সুস্থ রাখে। আমি আপনাদের দোয়া নিয়ে, ভালোবাসা নিয়ে এই শহরে আমাদের আধ্যাত্মিক নগরী হযরত শাহজালাল শাহজালালের পূর্ণভূমি, আমাদের প্রাণের সিলেটকে আমরা বদলে দিতে চাই।